তো দুই দিনের মতন না খেয়েছিলাম। 2 দিনের পরে মনে করেন আমি পলাই গেছি, আর যে কাজ করলাম। মুসলিম কান্ট্রি হলে কি 90% কথাই মিথ্যা ভাবে মানে বাঙালিদেরকে ফাঁসায় রাখে। যেরকম মনে করেন কেউ 5 বছর আছে জেল কাটতেছে, 10 বছরের জেল কাটতেছে, মিথ্যা মামলা। আমি আসলে মূলত আপনার বলি লেখাপড়া করি নাই, যে কারণে মনে করেন সে আমার ঠগায় যেতে পারছে। যারা বিদেশে লোক পাঠায়, যেসব আমি দালালি বলবো, কারণ এই ভাইয়ের যেহেতু ক্ষতি করছে সেহেতু আমি তাকে দালালি বলবো, জনশক্তি রপ্তানিকারক বলবো না নিশ্চয়ই। এখন উনাকে সৌদিতে 5.5 লক্ষ টাকা দিয়ে গেল ওখানে ড্রাইভিং করার কথা বলে, কিন্তু মাঝরাতে কাজ করে, তারা এই মরুভূমিতে কাজ করে, এইভাবে আমাদের ভাইদেরকে এইভাবে বিপদে ফেলে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উলুসরা গ্রামে। এখানে আমাদের বহনকারী এক রিক্সা চালক ভাই মোহাম্মদ মজিদ ভাই, ওনার সাথে কথা হলো। উনি তার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করবেন, উনি কেমন আছেন ওনার পরিবার পরিজন নিয়ে। শুধু তাই না, উনি নাকি এই গ্রামে থেকে রিক্সা চালিয়ে প্রতিদিন 800 থেকে 900 এমনকি 1000 টাকা ইনকাম করেন। কিভাবে এত টাকা ইনকাম করেন এবং কেমন আছেন তিনি পরিবার পরিজন নিয়ে, সে সম্পর্কে জানাবো আজকের এই প্রতিবেদনে। আশা করি আপনাদের প্রতিবেদনটি ভালো লাগবে। মজিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্ট, কাপাসিয়া থানা, টুকনয়ন বাজার। টুকনয়ন বাজার, সুলতানপুর গ্রাম। বাবা মা ভালো আছে, সুস্থ আছে? হ্যাঁ, আমার মা সুস্থ আছে, আমার বাবা নাই। আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে আইসা এই অটোটা কিনছি। কোন দেশে ছিলেন? সৌদি আরব। আমি মার খেয়েছি, আপনার কোম্পানি সাপ্লাই ছিল। সাপ্লাই ছিল মানে? কোম্পানি নেওয়ার পরে মনে করেন কিছুদিন রাখে, 3 মাস পরে বাক করে দেয়। কারণ কি? এটা সাপ্লাই কোম্পানি বলা হয়, সাপ্লাই। এটা সৌদি আরবে এই নিয়মটা বেশি হয়েছে। যারা নিয়ে গেছিল তাদেরকে পরে ধরেন নাই? তাদেরকে ধরবো বলতে আমার দালাল, আমি এসে দেখি মারা গেছে। আমি জেল খেটে আইছি 3 মাস 10 দিন ওই দেশে, সৌদি আরবে। জি। তাহলে আপনার কত টাকা লস হলো? আমার 5.5 লাখ টাকাই লস। কতদিন ছিলেন ওখানে? আমি ছিলাম 2 বছর 3 মাস 10 দিন। তাহলে আপনি আসছেন কবে বিয়ে থেকে? আমি আসছি করোনার সময়। করোনার সময়? জি। আচ্ছা, এখন কেমন আছেন আপনি? এখন আল্লাহ পাক অনেকটাই শান্তিতে রাখছে, দুগা ডাল ভাত খাইতে পারি সবসময় ইনশাল্লাহ। তো আপনি তো সৌদিতে বেশ কিছুদিন ছিলেন, তো ওখানে যে আপনি অনেক টাকা মায়ের খেলেন, আপনার জীবনের সুন্দর মুহূর্তটা এবং সঞ্চয়ের সব টাকাগুলো আপনি যে ওখানে নষ্ট করলেন, হারালেন, এ সম্পর্কে আপনি বলেন যে সৌদি আরবে আপনার কি অনুভূতিটা, কি জন্য কি কষ্টটা হয়েছিল ওখানে? ওখানে আপনার আমি গেছিলাম, তাদের ড্রাইভিং ভিসা ছিল। ড্রাইভিং ভিসা গিয়া দেখি ওইখানে ড্রাইভিং ভিসা না, এই বিষয় হলো আপনার মাজরার কাজ দিছে খাজুই বাগানে। তো এখানে বলছিলাম যে আমি এইটাই পারি না, যেদিকে ঘুরি এদিকে গাওয়া লাগে খাজুর কাটার। বলছি যে আমার তো এই কাজে আনা হয় নাই, আমার তো আনা হয়েছে ড্রাইভিং ভিসা। তো আমার ড্রাইভিং ভিসার কাজটাই দেন, এটা তো আমি পারতাছি না। তো তারা আকামাটা মনে করেন দিয়া বলছে ঠিক আছে ড্রাইভিং কাজেই দিচ্ছি। পরে মনে করেন আমাকে প্রায় 1.5 মাসের মতন ড্রাইভিংয়ে রাখছে। ড্রাইভিংয়ে রাখার পরে এই ড্রাইভিং অবস্থায় মানে ডিউটি অবস্থায় আকামা আছে, আমাদের আইডি কার্ড যেরকম বাংলাদেশের এরকম এই দেশে একটা মানে আকামা আছে, কার্ড আছে। ওই কার্ডটার ভিতরে একটা আপনার ফিঙ্গার আছে এবং আমার নাম ঠিকানা সবই আছে। ওই যে মনে লাল কালি দিয়া ওরা মামলা করে দিছে যে এই লোকটা আমার কাছে না, এই লোকটা পালাই গেছে, অথচ আমি ডিউটি অবস্থায় ছিলাম। তখন আমার রাস্তা চেক দিল, রাস্তা চেক দেওয়ার পরে আকামা দিই পুলিশে। তখন আমি আকামা দিলাম, দেওয়ার পরে কইতেছে কফিল খুরুক। বুঝলাম না, আমি আরবি তো বুঝি না, তো 2-1টা বুঝি, মানে ওই আরবি ভাষা বলা জানা জিদি যত মানে নতুন কোনো ভাষায় বোঝা হয় না। কফিলে তোর নামে মামলা করছে, তুই এই জায়গাতে পলাই গেছো। তখন এই পুলিশ আমার চেক দেওয়া দেখে আকামার ভিতরে আপনার কফিল হুরুপ মারছে। পালাইলেন কেন? পালাই নাই, রানিং অবস্থায়।
ও, ডিউটি আপনি ওই- অবস্থায়। ওই ওই প্রতিষ্ঠানে কাজ করতেছিলেন কাজ ওই করতেছিল। মাঝরাতেই? জি। তো মাঝরার মালিক আপনার নামে কেস করলো কেন? কেস করলো বলতে যে আমি বলছি যে ডাইভিং এটা আমি পারি না, আমাকে ডাইভিংয়ে আনা হয়েছে, হ্যাঁ। তো ডাইভিংয়ে দিতে হবে। তখন বলছে যে ঠিক আছে তোমাকে ডাইভিংয়ে দিতেছি সকালে, মানে হ্যাঁ। সকালবেলা আর কি বলছে, হুম। আর আরবিতে বলছে, আমরা বাংলা বুঝছি, সৌদিয়ান। সৌদিয়ান, যে বলছে যে সকালবেলা। হ্যাঁ। তো সকালবেলা আর ডিউটি দেওয়ার পরে আমি ডিউটি করতেছি, ডিউটি রানিং অবস্থায় এরা আমার নামে মামলা করছে। হুম। তখন কইছিলাম যে আমার নামে মামলা করছে, তো আমার কি অপরাধ বা কি সমস্যা? হুম। তখন এরা বলছে যে আদা উস্কুত, মানে চুপ থাক, হুম। কোনো কথা বলবি না, এটা তোর দেশ না। হুম। তখন আমি চুপ করে রইলাম, যা ভাগ্যে যা আছে তাই হবে। তখন লাস্টে মনে করেন যে নিচে আমার ওই দেশে আমার এক গার্জেন আছে, ওনারা বললাম, ফোন দিলাম যে এই অবস্থা। হ্যাঁ দেখো ঠিক আছে, এই অবস্থা যখন তোমাকে করে দিছে তো তুমি বাইরে যাও। তখন আমি বললাম আমি কিভাবে বাইরে, এটা বাইরে বার কোনো রাস্তা দেখি না। হুম। যেদিকে তাকাই সেদিকে সিসি ক্যামেরা। তা আমি এখান থেকে বাইরে যদি যাই তাহলে আমার বেডিং পত্র নিতে হইবে, কাপড় লতা নিতে হইবে, খানা দানা নিতে হইবে, টাকা পয়সা নিতে হবে। আমার কাছে কোনো টাকাও নাই, কোনো খানা দানা, এটা তো কোম্পানি বন্ধ করেই দিছে। হুম। তো দুই দিনের মতন না খেয়েছিলাম। 2 দিনের পরে মনে করেন আমি পলাই গেছি, আর যে কাজ করলাম ওখানে জিজ্ঞাসি যে আকামা আছে, আমি বলছি আছে। হুম। আকামা দাও, আকামা দিছি। তখন মনে করেন সে আকামা নিয়ে, আকামার একটা ফটোকপি নিল, আকামাটাও নিয়ে গেল, নিয়ে বলছে যে ঠিক আছে এখানে যদি কাজ করো হুম। তো তুমি 1200 আর হলে 300, 1500 টাকা বেতন পাইবা, খানা তোমার, থাকা আমার। হুম। আমি বলছি, ঠিক আছে থাকবো। তো এখানে ছিলাম 3 মাস, সেও আমাকে কোনো 1 টাকাও বেতন দেয় নাই, যা খালি খাওয়াইছে। আচ্ছা, আমি একটা আগে এর মধ্যে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি যে মাঝরাতে ছিলেন, ওই মাঝরাতে আকামা জমা দিয়ে রাখতে হয় নাই? আমি যে মাঝে সর্বপ্রথম ছিলাম ওইটা আমার কোম্পানি ছিল, ও। এই জন্য ওই কোম্পানি আমাকে একটা আকামা দিছে, যদি আমি বাইরে যাই, কোনো মার্কেটে যাই, যাতে পুলিশে দেখতো না করে, আচ্ছা আচ্ছা। এই জন্য ওইটা দেওয়া ছিল। ও। ওইটার নামই মেন, ওইটাই মেন। ওইটা না থাকলে আপনার দেশে আপত্তি হইব, ওটার ভিতরে সমস্যা থাকলে হুম। আপনার ব্যাংক কার্ডে টাকা আসবে না, হুম। মানে আপনার কোনোটাই হবে না, লাজিম বাংলাদেশ হুম। আসতে হবে। হুম। তো আমি ডিউটি অবস্থা আমাকে পুলিশে ধরছে, ধরার পরে মনে করেন আমার কইতেছে কফিল হরুপ, আমি বুঝি নাই কফিল হরুপ ইনতা। হুম। আমি আচ্ছা ঠিক আছে, এখন কি করতে হইব? জিপ, মানে জিপ বর্তমানে যে আমরা বাংলাদেশে তো জিপ বলি, হুম। পুলিশের গাড়িতে, ওই গাড়িতে উঠতে হইব। তো এখানে এই গাড়িতে উঠলাম, উঠার পরে এরা আমাকে ক্যাম্পে 1 রাত রাখছে। দ্বিতীয় দিনের দিনও মনে করেন আমার সফর জেল দিছে, মানে বাংলাদেশ সফর, হুম। এখানে জেল খাইটা পরে যাইতে হইব। হুম। তো আমার কাছে টাকা নাই, কোনো কিছু নাই, আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল, হুম। ওটা রাইকে দিছে। আর আপনার ওরা 3 মাস 10 দিন পরে আমাকে ওইখান থেকে বাংলাদেশ ট্রান্সফার করেছে। ও। এ নিয়ে আমার এই আসার খরচটা কে দিল? আসার খরচটা আপনার এটা সরকার বহন করে, ওই দেশের। ও, সৌদি সরকার। জি। ও। খালি সৌদি সরকার না, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সরকার, ওই সৌদি সরকারের কাছে একটা ফান্ডে টাকা জমা হয়, হ্যাঁ। এই প্রবাসীদের যারা অবৈধ হয়ে যায় হ্যাঁ। বা বৈধ লোককে অবৈধ করে দেওয়া হয়, বা আপনার আজকে গেছেন, হ্যাঁ। কালকে আপনার আকাম হয়েছে, আকামও বাইঙ্গা, কোনো সৌদি পুলিশ বাইঙ্গা ফালায় দেওয়ার সাথে সাথে জেলে ভরে দেয়, বাংলাদেশ ট্রান্সফার করে দেয়। এটি হলো আমার। বন্ধুরা, আপনি দেখেন এই যে এই ভাইটা, ওনার কোনো অপরাধ নাই, উনি গেল হচ্ছে ড্রাইভিং ভিসায়। তার মানে কি কি হলো, আমাদের এই দেশের যারা বিদেশে লোক পাঠায়, যেসব, আমি দালালি বলবো, কারণ এই ভাইয়ের যেহেতু ক্ষতি করছে, সেহেতু আমি তাকে দালালি বলবো, জনশক্তি রপ্তানিকারক বলবো না নিশ্চয়ই। এখন ওনাকে সৌদিতে পাঠালো ড্রাইভিং লাইসেন্স সহ, তার ড্রাইভিং ভিসা কথা বলে, ওখানে ড্রাইভিং করার কথা বলে, কিন্তু ওনাকে নিয়ে যে ওখানে মাজরার কাজে দিল। তাহলে উনি এই জায়গায় একটা প্রতারিত হলো, কিন্তু টাকা ঠিকই কিন্তু ড্রাইভিং ভিসার টাকাই দিল। সে 5 লাখ টাকা দিয়ে গেল, 5.5 লাখ, 5.5 লক্ষ টাকা দিয়ে গেল, উনি যেটা বললেন। তো আমাদের বিদেশে যেসব ভাইয়েরা যায় তাদের অবস্থা এরকম, যে আমাদের দেশের যেসব দালালরা, নট রপ্তানিকারক, জনশক্তি রপ্তানিকারক বলবো না, এইসব দালালরা আমাদের ভাইদের প্রথমেই আগে বিপদে ফেলে ওনারা ওই যে দেশে যায় সেই দেশে ওনাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যাতে ওনারা দেশেও আসতে পারে না। কারণ বাংলাদেশ থেকে তারা লোন করে ওই দেশে গেছে, বিভিন্ন এনজিও থেকে জমি জমা বন্ধক রেখে, বিক্রি করে, বাড়ি ঘর বন্ধক রেখে তারা বিদেশে যায়।
এই যে ওখানে বিপদে ফেলে, তারা মাঝরাতে কাজ করে, তারা এই মরুভূমিতে কাজ করে, এইভাবে তাদের আমাদের ভাইদেরকে এইভাবে বিপদে ফেলে। তা আমরা চলুন বাকি অংশটুকু শুনি, তারপরে তার জীবনের গতিটা কোন দিকে যায় বলেন ভাই। তারপরে আপনাকে তারপরে মনে করেন আমাকে সফর জেলের থেকে ওইখানে ওই বিদেশেই আপনার একটা হাজি ক্যাম্প আছে, হুম, ওই হাজি ক্যাম্পে এক রাত থাকতে হয়। হুম, তো যারা জেল খাটছে আশা করি তারা জানে জেলখানা অনেকটা কষ্ট। সৌদি আরব এক বোতল পানি দেয় আজকে সকালে, আবার কালকে সকালে এক বোতল পানি পাবেন। আপনি একসাথেও খাইয়া ফেলতে পারেন হুম, বা সারাদিনে খাইতে পারেন, আর পাবেন না পানি। হুম। এই পর্যন্ত আপনার খানার কষ্টটা বেশি দিছে, এবং পানির কষ্টটাও বেশি দিছে। আর সৌদিয়ানরা একটা মুসলিম কান্ট্রি, তারা তাদের তাদের ধর্মকেই আমরা সারা বিশ্ব লালন পালন করি, তাদেরকে সম্মান করি। তারা এইভাবে খাওয়ার কষ্ট আর পানি কষ্ট দিল। পানির কষ্ট দিছে, এবং আপনার এই জেলখানার ভিতরে দুইটা বাঙালিয়া ছিল আমাদের সাথেই, হ্যাঁ, তারা ভিডিও করছিল যে খানা দানার কষ্ট, থাকার কষ্ট, হ্যাঁ। সব দিক দিয়েই কষ্ট। তো ওই দুই আশকারি বলা হয়, এই দেশে আরবি বলা হয় আশকারি। হুম, ওই আশকারি মনে করেন তাদের একটা দুইটা আশকারি আইসা ওই দুইটা ছেলেরা অনেক মারধর করছে, মানে খুবই অবস্থা খারাপ বানায় লাইছে মাইরা। হুম, হুম। এই জন্য আর দ্বিতীয় যারা বাঙালি ছিল হ্যাঁ। আর কি ওই আপনার ফোন ইউজ করে নাই, সাথে সাথে আশকারিরা ফোন নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে কইছে কোনো কর্মকর্তা উপর লেভেলে যদি আসে, যদি কেউ কিছু বলে তাহলে তাদের অবস্থা খুব খারাপ হবে। হুম, খারাপ হবে বলতে মনে করেন আমি থাকাকালে 5 জনের মতন মারা গেছিল। মারা যাওয়ার পরেও আর কি মানুষের তো কোনো মূল্য নাই, মানুষ মারা গেলে কোনো মূল্য নাই তাদের কাছে। তারা মানুষ মারা গেলে মনে করেন বুকের উপর লাথি দেয়, দেখে যাতা নাকি, এগুলা যা নিজের চোখে দেখছি, হয়তো অনেকে কইলে বিশ্বাস করবে না। হুম। এটা নিজের চোখে দেখে তারপর চোখের পানি সামলায় রাখতে পারছি না। আজকে তার যায় যদি আমার হয়তো তাই এরকমই মনে হয়তো। হুম। তবে আল্লাহ তাআলা সবাইকে জেলখানাতে মুক্ত করুক বাহিরে, এবং মুসলিম কান্ট্রি হলে কি 90% কথাই মিথ্যাভাবে মানে বাঙালিদেরকে ফাঁসায় রাখে। যেরকম মনে করেন কেউ 5 বছর আছে জেল কাটতেছে, 10 বছরের জেল কাটতেছে, মিথ্যা মামলা। হুম, এইগুলা অরিজিনালি আপনার যারা সৌদি, খাঁটি সৌদি, হুম। এরা আপনার এগুলা করে বেশি অংশ। আচ্ছা, তারপরে দেশে এসে তারপরে কি করলেন? দেশে এসে আপনার মনে করেন এই মাস 15 দিন ঘুরলাম। আমার কাছে তো আর টাকা পয়সা নাই, আমার আত্মীয় স্বজন সবাই বড় লোক, কিন্তু আমার একটা ছোট ফুফু আছে, ফুফুটা আমার একটা আদর করে, হুম, মাঝে মাঝে বকাও দেয়। তো বকা দিলেও আমার কাছে ফুফুটার অনেক ভালো লাগে। আমার ছোট থেকেই পালছে এই ফুফু। যে ফুফুরে বললাম যে ফুফু আমি কি করবো, বেকার তো মানুষের মন্দ করবো, তাই আমার একটা কিস্তি উড়াই দাও, হুম। একটা আপাতত লিস্কা কিনেই চালাই। এই আমার ফুফু কিনে দিছে, আপাতত লিস্কাটাই চালাইতেছি। এখন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিস্তিটা শেষ হলে মনে হয় আরেকটু ভালো থাকবো। হ্যাঁ, কিস্তি কত করে কিস্তি দিতে হয় আমি এখন? সপ্তাহে কিস্তি দিই 1100 টাকা দিই। ও, এই রিক্সা আপনার নিজের? জি জি। আচ্ছা, তাহলে এই রিক্সা কত দিয়ে কিনছিলেন? এই লিস্কাটা কিনছি 64,500 টাকা দাম। ও, আচ্ছা, আর কয়টা কিস্তি বাকি আছে? কিস্তি যাবে 46টায়, মাত্র গেছে আপনার 16টা, আর 30টার মতন যাবে। আচ্ছা, আচ্ছা। তার মানে এখন আপনার প্রতিদিন কত রোজগার হয়? প্রতিদিন তো বললাম যে অ্যাভারেজ যদি ধরেন তাহলে 500 টাকা করে ধরতে পারেন, আর এমনি যদি বলেন 500 হয়, 700 হয়, 800 হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 1000 হয়, কোনোদিন 1000 ওভারও হয়, আচ্ছা, আচ্ছা। এরকম। এই গ্রামের রাস্তায় এই রিক্সা চালায় এত টাকা ইনকাম করা সম্ভব? এটা মনে করেন আমাদের এখানে আমরা তো বাজার, ঠিক আছে, এই বাজারে বিভিন্ন এলাকা থেকে লিস্কাওয়ালারা লিস্কা চালায়। হ্যাঁ, হ্যাঁ। মানে লিস্কার চাহিদা একটু আমাদের এলাকায় একটু বেশি, ও, আচ্ছা। এই জন্য ইনকাম একটু বেশি হয়। মানে লিস্কা যত কম হবে তো আমাদের ইনকাম হবে। আর ওরা তো অনেক দূরেতে আসে, 8টা 9টায়, কেউ 10টার সময় আসে, কেউ 11টার সময় আসে। আপনি কতক্ষণ আর রিক্সা আমি চালান? মনে করেন সকাল 6টা বাজে আল্লাহ যদি বাসায় উঠি, হ্যাঁ, হাত মুখ ধুই, বাজারে 8টা 8:30টার দিকে মনে করেন নাস্তা খাই, আর ভিতরে খেপ মাইরা লই 150-200 টাকা মারি। হ্যাঁ, আর সারাদিনে মনে হয় আছে নাস্তা খাওয়ার পরে আছে, হ্যাঁ, যেরকম আমি নাস্তা খাওয়ার পরে আপনারা আইছেন, হ্যাঁ। সময় আমার একটু বেশি গেছে, হুম। তা সমস্যা নাই, আল্লাহ রিজিকে যা লাগছে তাই। আচ্ছা, তাহলে আপনি কয়টা পর্যন্ত রিক্সা চালান? আমি সর্বোচ্চ হাইস যদি বেশি জুলুম হয় তাহলে রাত্রে 7টা পর্যন্ত, ও, আচ্ছা, আচ্ছা। তা বিকালবেলা একটু আপনার চালাই, হ্যাঁ। আর দুপুরবেলা অফ দিই।
দুপুর পর বাসায় rest বাসায় নেন। রেস্ট নেই। যাক ভালো তো তাহলে। বাসায় থেকে দিনে 700, 800, 1000 টাকা ইনকাম করা, পরিবার পরিজন নিয়ে ভালোই তো আছেন নাকি? জি, ইনশাল্লাহ আল্লাহর মতো ভালোই আছি। আপনার বাড়িতে কে কে আছে? আমার মা আছে, আমার আল্লাহর মাল 3টা ছেলে আছে, 3 ছেলে? আমার পরিবার আছে। মাশাআল্লাহ, 3টাই ছেলে? জি। মাশাআল্লাহ। ওদের বয়স কত? একজনের বয়স আপনার 13 বছর, একজনের বয়স 12 পরে নাই এখনো, মানে 12ই পড়বে সামনে। হ্যাঁ, আরেকজনের বছর আপনার 4 বছর। 4 বছর না? জি। ওরা কোন ক্লাসে পড়াশোনা করে? আর আপনার দুজন মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করতেছে। হ্যাঁ। আর আমি একটা কর্ম মানে অটো রিক্সাটা চালাচ্ছি, তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। ওরা দুইজনই হাফিজিয়া পড়তেছে? জি। মাশাআল্লাহ। ওর কয় পারা পর্যন্ত মুখস্থ হয়েছে? ওরা আবার তো করেছে মনে করেন 17 পড়া, দুনো ভাই এক সমান সমান। বড়জন হলো নাম্বার 1 আর ছোটজন নাম্বার 2, দুজনেই বিশাল ব্যাপার ভাই। ইনশাল্লাহ দুই আল্লাহ হাফিজ বানাই ফেলছেন, জান্নাতের 2 কান্ডারি বানাই ফেলছেন দেখি। ইনশাল্লাহ দোয়া করেন যাতে এরা আরো মানে অবশ্যই দোয়া করব। সামনে আগাইতে পারে। আর ছোট ছেলেটা কোন ক্লাসে পড়ে? ছোট ছেলের আপাতত দিচ্ছি না, আর কিছুদিন পরে দিব। আপনার বাবা কবে মারা গেছেন? আমার বাবা মারা গেছে, আমি তখন বিদেশ ছিলাম। আহারে, তাই? টাকাও হারাইলেন, বাবাও হারাইলেন, তার মাধ্যম দিয়ে আপনি সৌদি আরবে গেলেন। আপনি সৌদি থেকে ব্যাক আসলেন, খালি হাতে চলে আসলেন, এসে আপনি ওনাকে পান নাই? ওনাকে পাই নাই। ওনা মনে করেন আমি তো ধরা খাইছিলাম রোজার আগে, আমি 22 রোজায় মুক্তি পাইছি। 22 রোজায় আমি বাংলাদেশে আইছি। আইসা পরে আমার যে ফুফু, ওই ফুফু ওই দালালের বাড়িতে গেছিল। হ্যাঁ। ইয়াতে উনি মারা গেছে আপনার, আমি আসার 20 দিন আগে। আমি আসার 20 দিন আগে মারা গেছে। আমি এমবিসিতে যোগাযোগ করছি, ঢাকা মহাখালীও যোগাযোগ করছি ওই বিদেশ থাকাকালেই, হ্যাঁ। কিন্তু তারা আমার কথা কোনো গুরুত্ব দেয়নি। আমি আসলে মূলত আপনারা বলি যে আমি লেখাপড়া করি নাই, যে কারণে মনে করেন সে আমার ঠগায় যেতে পারছে। যদি লেখাপড়া করতাম বা থাকতো লেখাপড়া কিছু, তাহলে সে আমার ঠগাইতে পারতো না, কারণ আমি গেলাম নইলে বিদেশ। তখন আমি হারে বললাম যে আমি এই বিষয়ে যাবো না, আমার টাকা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাকে ড্রাইভিং ভিসা বলছে, কিন্তু ওরা মাজরার ভিসা দিচ্ছে, এটা আপনি বুঝতে পারেন নাই? বুঝতে পারি নাই। এই যে আপনি 5.5 লাখ টাকা খরচ করে আপনি সৌদি আরব গিয়েছিলেন, এই 5.5 লাখ টাকা আপনি কিভাবে সংগ্রহ করছিলেন? আমার 2টা ফুফু, মেন যে ফুফু আমার পাঠাইবার আশা এবং ইচ্ছা ছিল, ওই ফুফু আমাকে সহযোগিতা করছে আপনার 2.5 লাখ টাকার মতন। এক ফুফু দিছে 1 লাখ, আরেক ফুফু দিছে 1.5 লাখ, আর ওই আরেক ফুফু তো ভাই দিছে 25,000, আর আমার নানির বাচ্চা দিছে মনে করেন 1 লাখ। আমার আব্বা দিছে কিছু, আমার কিছু টাকা ক্যাশ ছিল। আমার আব্বা দিছে 60,000 টাকার মতন, আর আমার মনে 30-40,000 টাকা ক্যাশ ছিল। তাহলে আপনার এই ফুপুদের টাকা ফেরত দিতে হয় নাই? এই যে ফুপুদের টাকা ইনশাল্লাহ কাছাইছি, 2.5 লাখ টাকার ভিতরে আপনার আছে 1.5 লাখ টাকার মতন আছে। তার মানে আপনি সৌদিতে গেলেন, লোন করে গেলেন, আপনার জীবনটা পার করে দিলেন, ওখানে যে জেল খাটলেন, এবং বাংলাদেশে এসে রিক্সা চালায়ে নিজের সংসার থেকে কিছু ইনকাম করে আপনার ওই লোন শোধ করতে হচ্ছে। আপনার জীবনের ব্যালেন্স হচ্ছে যে কিছুই নাই। আপনার তার মানে 2টা সন্তান হাফেজ, এটাই হচ্ছে আপনার জীবনের ব্যালেন্স। আল্লাহ আপনার মঙ্গল করুক। বন্ধুরা, শুনলেন আমাদের মোহাম্মদ মজিদ ভাইয়ের গল্প, তার সুখ দুঃখের গল্প। সুখের গল্প খুব কমই আছে, দুঃখের গল্পই বেশি। সে বিদেশে লোন করে বিদেশে গেছে, যে বিদেশে যে ভালো কিছু করতে পারে নাই, গেল ড্রাইভিং ভিসায়, সে মাঝরাতে কাজ করলো, তারপরে জেলে গেল, জেল থেকে বাংলাদেশে খালি হাতে শূন্য হাতে ফেরত আসলো, এসে বাবাকে হারালো, বাবাকে দেখতে পেল না, তার 2 ফুপুর থেকে টাকা ধার করলো। পরবর্তীতে আর কি এই রিক্সা, তার থেকে একটা সমিতির থেকে রিক্সা নিয়ে সেই রিক্সা চালাচ্ছে, সেই রিক্সার কিস্তি শোধ করছে এবং তার 2 ফুপুর টাকা শোধ করছে। এভাবে তার জীবন চলছে। তো এখন আপনাদের কি আর বলবো, এই যে বিদেশ, আমাদের ভাইরা যারা বিদেশে যাচ্ছেন, তারা দেখে শুনে বুঝে কোন ভিসায় যাচ্ছেন, কার মাধ্যম দিয়ে যাচ্ছেন, কোনো ফ্রড দালাল কিনা তার সেটা ভালো করে চেক করবেন, এবং উপযুক্ত প্রমাণ সহ
জনশক্তি উন্নয়ন ব্যুরো থেকে আপনারা বুঝে শুনে জেনে তারপরে তাদের সাথে কথা বলে তারপরে যাবেন। এবং পাশাপাশি সরকারেরও অনেক দায় আছে। আশা করি সরকার মহোদয় তাদের দেখভালটা করবেন। দেশে যাচ্ছে কিভাবে, দেশ থেকে কিভাবে যাচ্ছে সেটাও দেখবেন, এবং বিদেশে যে দেশে যাচ্ছে সেই দেশের হাই কমিশন যেন এই সব ভাইদের সমস্যাগুলো সমাধান করেন। আমরা পরবর্তী পর্ব দেখবেন আবার কোনো ভাইয়ের গল্প নিয়ে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।